শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় 3.0 প্রকল্পের সুবিধা পেতে আধার সিডিং বাধ্যতামূলক। মালেগড় ব্লকে 4 দিনের বিশেষ শিবির। হাইলাকান্দিতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করতে বৈঠক ডিসির। ফাটক বাজার ও নিউ মার্কেটের বিবিধ সমস্যা সরেজমিনে খতিয়ে দেখলেন নিগম আয়ুক্ত। বর্জ্য সাফাইয়ে নতুন রূপরেখা, নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর। ভবন আছে, হাসপাতাল নেই। রামচন্ডী স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে স্বাস্থ্যকর্তার দ্বারস্থ জেলা পরিষদ সদস্য দিলওয়ার। জমি বিক্রির চুক্তি, পাওয়ার অফ অ্যাটর্নি ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লাখপতি বাইদেউদের ব্যাংক ঋণে স্টাম্প ডিউটি রেহাই। আয়ুর্বেদিক চিকিৎসকদের নতুন সার্ভিস রুলস। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে নিশ্চিহ্ন শেখপাড়া, সর্বস্ব হারিয়ে বিপন্ন মানুষ। প্রাক্তন সাংসদ মিশনের তদবিরে শ্রীভূমিতে 2টি রোড আন্ডারব্রিজ নির্মাণের তৎপরতা শুরু। প্রাক্তন সাংসদকে নিয়ে সরেজমিনে রেল বিভাগের কর্তারা। দোলাই ফেরিঘাটে রুকনি নদীর উপর সেতু নির্মাণের দাবি জোরদার হচ্ছে। 80 বছর ধরে অপেক্ষা, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ। আগস্ট থেকে কম মূল্যে চিনি, ডাল, লবণ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। এবং সর্বশেষ খবরটি হলো রাতাবাড়ির চানমারিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার বদর। এবারে শুনুন বিস্তারিত খবর। অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে উপভোক্তাদের আর্থিক সহায়তা যাতে নিরবিচ্ছিন্নভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়, সেই লক্ষ্যেই বড় উদ্যোগ নিল মালেগড় ব্লক। প্রকল্পের বহু উপভোক্তার আধার এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না হওয়ায় এবং অনেকের ব্যাংক সংক্রান্ত তথ্যের ত্রুটি থাকায় বিশেষ আধার সিডিং ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিবির 27 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 11টায় অনুষ্ঠিত হবে। মালেগড় ব্লক আধিকারিকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ব্লকের 1405 জন অরুণোদয় সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্ত নেই। পাশাপাশি 121 জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল বা অসম্পূর্ণ রয়েছে। এর ফলে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে সরকারি অনুদান পাঠাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই অবিলম্বে আধার সিডিং এবং ব্যাংক তথ্য সংশোধনের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো জমি কেনাবেচা সংক্রান্ত অপরাধ রোধ করতে এখন থেকে চুক্তিতেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল সরকার। জমি ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে সাধারণত আগে এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি করা হয়, কিন্তু তাতে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। তবে শনিবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদিও এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অপরাধের সুযোগ না থাকে। দিশপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ মন্ত্রী যোগ দেন। তবে উজান আসামে বন্যা মোকাবিলার কাজে জড়িত মন্ত্রীরা বৈঠকে ছিলেন না। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমি, ফ্ল্যাট ইত্যাদি বিক্রির ক্ষেত্রে এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদিরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আসামে জমি সংক্রান্ত বহু মামলা হয়। এর কারণ হচ্ছে এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি। কারণ অনেকে না জেনে এসব কাগজে স্বাক্ষর করে দেন, পরবর্তীতে সেই জমি বিক্রি করতে চাইলে বাধা আসে। শুধুমাত্র একটি স্বাক্ষরের জন্য সারা জীবন জমি বিক্রি করা সম্ভব হয় না। এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদিতে আগে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতো না, লাগতো না স্টাম্প ডিউটিও। ফলে অনায়াসে কাগজে লিখিয়ে স্বাক্ষর করিয়ে নিলেই হতো। কিন্তু এখন থেকে এগ্রিমেন্ট অফ সেলস, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে এবং একবার করা হলে আর দ্বিতীয়বার করা যাবে না। বিধানসভায় এ সংক্রান্ত আইনও আনা হবে, জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতে নথির অপব্যবহার বন্ধ হবে, জমি বিক্রির ক্ষেত্রে অপরাধ রোধ হবে। অনেকের বাবার স্বাক্ষর করা এই ধরনের নথি থাকে, ফলে জমি বিক্রি করতে গেলে ছেলেকে ভুগতে হয়। পরবর্তী খবরটি হলো রাতাবাড়ির চানমারিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার বদর। 5-6 বছর আগের এক পুরনো খুনের বদলা নিতে কি ফের রক্ত জড়ল চানমারি গ্রামে। শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি গ্রামের চাঞ্চল্যকর শহীদ হোসেন হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত বদরউদ্দিনকে পুলিশ আটক করার পর থেকেই স্থানীয় মহলে এখন এই প্রশ্নই সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। হত্যাকাণ্ডের পর মৃত শাহিদারি মোটরসাইকেল নিয়ে চম্পট দেওয়ার পর রহস্যজনক পরিস্থিতিতে আহত হয়ে ধরা পড়েছে এই প্রধান অভিযুক্ত। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের ধারণা
ধৃত যুবককে জেরা করেই এই নৃশংস হত্যাকাণ্ডের পুরো রহস্যের জট খুলবে। ঘটনার সূত্রপাত ঘটেছিল গত বুধবার বিকেলে, যখন চানমারি গ্রামের বাসিন্দা তরুণ শাহিদ হোসেনকে তার কয়েকজন পূর্ব পরিচিত যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত গড়িয়ে গেলেও শাহিদ বাড়ি না ফেরায় পরিবারের মনে সন্দেহের দানা বাঁধে। অবশেষে গভীর রাতে বাড়ির কিছুটা অদূরে একটি নিরিবিলি জায়গায় শাহিদের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের পিতা মোহাম্মদ আলী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকারই 3 যুবকের নাম উল্লেখ করে রাতাবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেন, যার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের মাঝে শনিবার এক নাটকীয় মোড় নেয় এই হত্যাকাণ্ড। পাথারকান্দি থানার অন্তর্গত বৈঠাখাল এলাকায় এক যুবককে মুমূর্ষ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতাবাড়ি ও পাথারকান্দি থানার যৌথ পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়ে যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, শাহিদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি বদরুদ্দিন। ঠিক তার আগের দিনই বৈঠাখাল এলাকা থেকে পুলিশ একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছিল, যা পরবর্তীতে মৃত শাহিদের বলেই শনাক্ত হয়। শাহিদকে হত্যার পর তার বাইক নিয়ে বদর চম্পট দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠাখাল এলাকায় সে কীভাবে বা কী পরিস্থিতিতে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়ে রইল, সেটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে এখনও দুয়াশা কাটেনি। এদিকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে একটি পুরনো প্রতিশোধের কাহিনী উঠে আসছে বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ। জানা গেছে, প্রায় 5-6 বছর আগে এই চানমারি এলাকাতেই আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি খুন হয়েছিলেন এবং সেই মামলায় শাহিদ হোসেন ও তার পিতা মোহাম্মদ আলী অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছিলেন। কাকতলীয়ভাবে শাহিদ হত্যার বর্তমান প্রধান অভিযুক্ত বদরুদ্দিন ছিলেন নিহত সেই আনোয়ারের অত্যন্ত নিকটাত্মীয়। তাই স্থানীয়দের প্রবল ধারণা, দীর্ঘ কয়েক বছর ধরে মনে জমে রাখা সেই পুরনো খুনের বদলা নিতে পরিকল্পিতভাবে শাহিদকে ডেকে নিয়ে গিয়ে খতম করা হয়েছে। যদিও পুলিশ এখনই এই পুরনো শত্রুতাকে একমাত্র কারণ হিসেবে মেনে নিতে নারাজ। তদন্তকারী কর্মকর্তাদের মতে ধৃতের আহত হওয়ার কারণ এবং মূল হত্যাকাণ্ডের মোটিভ উভয় বিষয় এখনই পুরোপুরি তদন্তাধীন। ফরেনসিক রিপোর্ট, ঘটনাস্থলের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও বদরুদ্দিনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হবে। একই সঙ্গে এজাহারে নাম থাকা বাকি 2 পলাতক অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছিল শিশুপুত্রকে। শুক্রবার রাতে শিলচর বেরেঙ্গা 3য় খণ্ড এলাকায় ওই শিশুপুত্রকে বিক্রি করার সময় স্থানীয়দের সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে 2.5 বছরের ওই শিশুপুত্রকে উদ্ধারের পাশাপাশি ক্রেতা বিক্রেতা এবং মধ্যস্থতাকারী এই 3 পক্ষের মোট 6 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 3 জন মহিলা, বাকি 3 জন পুরুষ। গ্রেফতার করা হয়েছে দোলাই থানা এলাকার লালাপুর ফ্রেঞ্চনগর ফরেস্ট ভিলেজের বাসিন্দা বিক্রেতা রজবুল আলী ও তার পত্নী রুশনা বেগম, ক্রেতা সুনাই জান্দারবালির মহিলা সুলতানা বেগম লস্কর এবং তার 2 ভাই বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা নবিদুল ইসলাম লস্কর ও নুরুল ইসলাম লস্কর সহ শিশু বিক্রিতে মধ্যস্থতাকারী মহিলা স্বপ্না বেগম লস্করকে। স্বপ্না কচুদরুম থানা এলাকার টেঙ্গাখাউরির বাসিন্দা, তবে বর্তমানে রয়েছেন বেরেঙ্গা 3য় খণ্ডে এক পাটওয়ারির বাড়িতে ভাড়া করে। এই 6 জন ধরা পড়লেও মধ্যস্থতাকারী হিসেবে অন্য অভিযুক্ত স্বপ্নার স্বামী বাহারউদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ বর্তমানে তাকে খুঁজছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুলতানা বেগমের বাবার বাড়ি বেরেঙ্গা 3য় খণ্ডে। তিনি নিঃসন্তান। তার স্বামীর নাম ফারুক চৌধুরী। কিছুদিন আগে সুলতানা সুনাই জান্দারবালির শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। স্বপ্না বেগম তার স্বামী বাহারউদ্দিনের সঙ্গে সুলতানার বাবার বাড়ির কাছেই এক পাটওয়ারির বাড়িতে ভাড়া থাকেন। সেই সূত্রে সুলতানার সঙ্গে স্বপ্নাদের পরিচয়। স্বপ্না ও বাহার মিলিয়ে নিঃসন্তান সুলতানাকে বলেন তারা তাকে সন্তান হিসেবে প্রতিপালনের জন্য এনে দিতে পারবেন এক শিশুপুত্র। সুলতানা এতে রাজি হলে স্বপ্নারা তাদের পরিচিত রজমুল ও রুশনার সঙ্গে কথা বলেন। দর দস্তুর পরে ঠিক হয় রজমুল ও রুশনা তাদের 2.5 বছরের শিশুপুত্রকে সমঝে দেবেন সুলতানার কাছে। তবে এর জন্য গুনে দিতে হবে কিছু অর্থ। কথাবার্তা বলে বিনিময়ে মূল্য নির্ধারিত হয় 55,000 টাকা। সব কিছু চূড়ান্ত হওয়ার পর রজমুল ও রুশনা শুক্রবার তাদের শিশুপুত্রকে নিয়ে আসেন বেরেঙ্গা 3য় খণ্ডে স্বপ্নার ঘরে। রাতে শিশুপুত্রকে সমঝে নেওয়ার জন্য সুলতানা যান স্বপ্নার ঘরে। সঙ্গে যান তার 2 ভাই নবিদুল এবং নুরুলও। সেখানে আনুষাঙ্গিক কথাবার্তার পর শিশুপুত্রকে সমঝে দেওয়ার মুহূর্তেই খবর পেয়ে হানা দেয় পুলিশ।
শিশুপুত্রকে উদ্ধারের পর 6 জনকে পাকড়াও করা হয়। তবে এসবের মাঝেই স্বপ্নার স্বামী বাহারুদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের সূত্রটি জানান 55,000 টাকায় শিশুটির মূল্য নির্ধারিত হলেও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 57,900 টাকা। বিক্রেতা রজমুল ও রুশনা বেগম দম্পতি সম্পর্কে জানা গেছে তাদের মোট 4টি পুত্র সন্তান রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ছোট 2.5 বছরের এই শিশুপুত্রকে সুলতানার কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এদিকে মধ্যস্থতাকারী স্বপ্না ও তার স্বামী বাহারুদ্দিন শিশু বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। বর্তমানে ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত 6 জনকে শনিবার পুলিশ আদালতে পেশ করে আর শিশুপুত্রকে রাখা হয়েছে হোমে। বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দারা এই ঘটনায় স্বপ্নাদের বাড়ি মালিক পাটোয়ারির ভূমিকা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন। তাদের সন্দেহ, একদম সরকারি কর্মী হওয়া সত্ত্বেও ওই পাটোয়ারি সব কিছু জেনে শুনেই চুপ করেছিলেন। পরবর্তী খবরটি হলো, দীর্ঘ বছর ধরে বরাক নদীর প্রবল ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বর্তমান সোনাই বিধানসভা কেন্দ্রের হাতিরহাট শেখপাড়া গ্রাম। নদীর কোরাল গ্রাসে কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। কুড়ে গড় তৈরির জন্য এক টুকরো জমি নেই গ্রামবাসীর। বসত পিঠা হারিয়ে বিপন্ন শত শত পরিবার। পূর্বে গ্রামটি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের রূপাইরবালি জিপির অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এটি সোনাই বিধানসভা কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মীপুরে থাকাকালীন আজীবন কংগ্রেসকে সমর্থন করলেও তৎকালীন কংগ্রেসের মন্ত্রী বিধায়ক বরাক ভাঙ্গন ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। রাজনৈতিকভাবে অবহেলার শিকার হয়ে একেবারে বিপন্ন হয়ে পড়েছেন হাতিরহাট শেখপাড়া গ্রামের ভূমিহীন সর্বহারা দিনদরিদ্র মানুষগুলি। বরাক ভাঙ্গন প্রতিরোধের দাবিতে আন্দোলন পর্যন্ত করেছিলেন তৎকালীন রূপাইরবালি জিপির সভাপতি হানিফ আলম মজুমদার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বারবার মন্ত্রী বিধায়কের দ্বারস্থ হয়ে বিফল হয়েছেন তিনি। বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কোনো সুরাহা মেলেনি। বরাকের বাঙ্গনে গ্রামের লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মসজিদ, বৈদ্যুতিক লাইন, জলের পাইপলাইন, সড়ক, ঘরবাড়ি সব কিছু ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বারবার স্থানান্তর করেও রক্ষা পায়নি মসজিদ ও ঘরবাড়ি। এখনও গ্রামের একটি মসজিদ বরাকের বাঙ্গনে বিপদসংকুল অবস্থায় জুড়ে রয়েছে। বন্যার জল প্রবেশের মূল পথ বরাকের বাঙ্গনে। এই গ্রামের ভৌগোলিক চিত্রই পাল্টে গেছে। বর্ষায় বরাকের জল বাড়লে এই গ্রামের উপর দিয়ে বন্যার জল প্রবেশ করে প্লাবিত হয় রূপাইরবালি, সিঙ্গেরবন, দলুগ্রাম, হাতিরহাট, হাজারিগ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম। ধারাবাহিক ভাঙ্গনে বসতবাড়ি হারিয়ে গ্রাম ছাড়া হয়েছেন বহু মানুষ। তবুও ভুক্তভোগী মানুষের প্রতি সরকারের সুনজর পড়েনি। আর কত ক্ষতি হলে সরকারের সাহায্য সহযোগিতা মিলবে, এমনই প্রশ্ন এখন ভুক্তভোগী মানুষের। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করতে বৈঠক ডিসির। হাইলাকান্দি জেলা জুড়ে মাদকের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে কৌশলগত পদক্ষেপ নিল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ MCORDর বৈঠকে মাদক পাচার রোধ, মাদক সংক্রান্ত অপরাধ দমন এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও সমন্বিত অভিযানের উপর জোর দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত জয় বিকাশ, জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা। জেলার চলমান মাদক বিরোধী অভিযানের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অবৈধ মাদক পাচার চক্র ভাঙতে বিভিন্ন বিভাগের মধ্যে আরও নিবিড় সমন্বয় গড়ে তোলা হবে। গোয়েন্দা তথ্য দ্রুত আদান প্রদান, যৌথ অভিযান পরিচালনা এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।